নমস্কার, আমি সুচন্দ্রা। পজিটিভ বার্তার বিকাশ টক শোয়ের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমরা পেয়েছি শ্যামশ্রী ভৌমিক মহাশয়াকে, যিনি বোলপুর থেকে এসেছেন। একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা, আর বর্তমানে উনি বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্কের সাথেও যুক্ত। সেই বিষয়ে জানবো, শুনবো ওনার জীবনের কথা, কিছুটা সময় ওনার সাথে কাটাবো। তাই আমি আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাব ওনার সাথে কথোপকথনে। শ্যামশ্রী ম্যাডামকে পজিটিভ বার্তা পরিবারের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে ওনার কিছুটা জীবনের সময়ের আমাদের কাটানোর জন্য। নমস্কার ম্যাডাম। নমস্কার। আপনি তো আজকে পজিটিভ বার্তায় এসেছেন, কেমন লাগছে ম্যাডাম? প্রথমে আমার এখানে এসে খুবই ভালো লাগছে, আসার পথেও খুব ভালো লেগেছে। আর অবশ্যই আমার ছাত্রী সুচন্দ্রার আমন্ত্রণে আমি এখানে এসেছি, সেটা একটা বাড়তি আনন্দ। এমনিতে আনন্দ তো অবশ্যই, আর এটা আমার একটা আরো বাড়তি আনন্দ। আর ওকে এই সব কাজের সঙ্গে যুক্ত হতে দেখে আমার খুবই ভালো লাগছে। ধন্যবাদ ম্যাডামকে। আমি একটা জিনিস জানতে চাইছি যে প্রথম যখন আপনি ভাবলেন যে আমি শিক্ষিকা হব, হ্যাঁ হ্যাঁ, এই প্রথম থেকেই কি এটা ইচ্ছা হতো? একদম। আমি ছোটবেলা থেকেই মানে এই ইচ্ছেটা লালন করেছি যে আমি চাকরি করব, এবং সেই চাকরিটা হচ্ছে আমি শিক্ষকতা করব, আর কোনো কিছুই ভাবিনি। এবং আমি মানে এটার জন্য অনেকটাই আমাকে পরিশ্রম করতে হয়েছে ঠিকই, কিন্তু আমি নিজেকে খুব ধন্য মনে করি যে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পেরেছি। এই যে ভাবলেন যখন এবং নিজের লক্ষ্য স্থির করলেন, তখন প্রথম ইন্সপিরেশন কাদের থেকে পেলেন? আমি ছোটবেলার থেকে আমার মায়ের কথা না বললে মানে আমার অস্তিত্বের কথাই বলা হবে না। মানে আমার সকল কাজে সমস্ত এগিয়ে যাওয়া, যতটুকু পেরেছি আমি, সেটার অবদান আমার মা, পরবর্তীকালে অবশ্যই আমার স্বামী। ছোটবেলা থেকেই মা আমাকে আমার স্বপ্ন পূরণের দিকে আমাকে এগিয়ে নিয়ে গেছেন। আমি খুব একটা মধ্যবিত্ত পরিবারে মানুষ হয়েছি, যেখানে খুব সবসময় চারপাশে খুব উচ্চ শিক্ষিত বা সমাজের উচ্চ স্তরে প্রতিষ্ঠিত মানুষজন যে অবস্থান করতেন তা নয়। আমরা একদম সাধারণ পরিবার থেকেই বড় হয়েছি, কিন্তু একটা জিনিস আমাকে স্বীকার করতেই হবে যে সংস্কৃতি বা কৃষ্টি, এই চর্চাটা আমার মধ্যবিত্ত সাধারণ পরিবারে যথেষ্ট ছিল। কারণ আমি ছোটবেলা থেকেই মানে এটা খুব অতিশয়োক্তি হবে না এ বললে যে আমি আমার কথা শুরু করেছি কবিতা দিয়ে। কারণ আমার মা, আমি চোখ মেলে মানে জ্ঞানের চোখ মেলে মানে আমি যখন বুঝতে শিখলাম তখন থেকেই আমি দেখি আমার মা, আমি আগেও কোথাও হয়তো এটা বলেছি যে সঞ্চয়িতা, গীতবিতান, সঞ্চিতা, এগুলোকে রামায়ণ মহাভারতের মতো কাছে রাখতেন, ধর্মগ্রন্থের মতো তিনি রাখতেন আর আমাকে পড়ে শোনাতেন। আমি সেখান থেকেই আমার শুরু, যাত্রা শুরু। কতজন মিলে বড় হয়েছেন? মানে একটাই? আমরা 3 ভাই 3 বোন। আচ্ছা। হ্যাঁ, আর আমাদের সঙ্গে আমার মাসি ছিলেন, আমাদের বোলপুর বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন তিনিও পড়াশোনার ব্যাপারে অনেকটাই সাহায্য করেছেন আমাদের। আমরা ভাই বোনেরা একসঙ্গেই পড়তে বসতাম, একসঙ্গেই পড়াশুনো। তার মধ্যে থেকেই মানে দিদি দাদারাও আমাকে নিয়ে খুবই একটা উচ্চাকাঙ্ক্ষা পোষণ করতো। ওরা হয়তো, আমি ছোট ছিলাম কিন্তু ওরা আমাকে মানে এগিয়ে দিত যে তুই এটা পারবি, তুই এটা করবি। তো সেই সব তো ঋণ স্বীকার অবশ্যই করতে হয়। মানে বাড়ির সবাই মিলে গুছিয়ে সাপোর্ট করেছে। পরিস্থিতি বা পরিবারগত যে খুব অগ্রগতির ছিল তা না, কিন্তু মনোভাবটা ছিল অনেকখানি অগ্রবর্তী। পড়াশোনা কোথায় করলেন? পড়াশোনা আমি বোলপুর বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করেছি। তারপর করেছি আমি এখানে চণ্ডীদাস মহাবিদ্যালয়, সেখানে আমি অনার্স করেছি। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে MA করেছি, আমার বিষয় হচ্ছে ইংরেজি। আর বিশ্বভারতীতে আমি B.Ed করেছি। বিশ্বভারতীতে সঙ্গীত ভবন থেকে আমি রবীন্দ্রসঙ্গীত নিয়েও বিশেষ পড়াশোনা করেছি। এই যে ইংরেজি নিয়ে পড়াশোনা আর গানের প্রতি ভালোবাসা, এই দুটোর মেলবন্ধন কিভাবে ঘটালেন?
গান আমি ছোট থেকে ভালোবাসি, কিন্তু গানটা আমার ছোটবেলা থেকে সেইভাবে শেখা হয়নি। হয়তো পারিবারিক, আমরা অনেকজন ভাই বোন ছিলাম, আগেই বললাম, প্রত্যেককে ওইভাবে আলাদা করে শেখানোর যে খরচ বা এইসব কারণেও হয়তো গানকে সেভাবে প্রশিক্ষণের মধ্যে দিয়ে আমার বাড়ি নিয়ে যেতে পারেনি। কিন্তু আমি তখন আরেকটাও কারণ, আমি গানের থেকেও আবৃত্তির প্রতি বেশি আমার ঝোঁক ছিল। ছোটবেলায় অবশ্যই আবৃত্তির প্রতি বেশি ঝোঁক ছিল, সেটাকে আমি এগিয়ে নিয়ে গেছি। কিন্তু তারপর একটা সময় আমার বাবা বললেন যে তুমি তো একা গান করতে তোমাকে শুনেছি, তুমি রবীন্দ্রসঙ্গীতটা চর্চা করো। তখন বাবা ব্যবস্থা করলেন, গানের শিক্ষক আমার বাড়িতে আসতেন, আমি তার কাছে গান শিখেছি। বন্ধুপ্রিয় উপাধ্যায়, পরবর্তীকালে আমি স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাছে গান শিখেছি। গানের ব্যাপারটা এটা। আর আবৃত্তি আমি আমার মায়ের কাছ থেকে পেয়েছি, আগেই বললাম। পরবর্তীকালে আমার যিনি জীবনসঙ্গী, আমার স্বামী, আমি খুব ভাগ্য আমার এটা বলতে পারি যে তিনিও সমমনস্ক এবং অনেক সহায়তা করেছেন। কবিতা আবৃত্তির ক্ষেত্রেও তার অবদান অবশ্যই আছে। পরবর্তীতে আমি আপনার গান এবং আবৃত্তি দুটোই শুনবো, মানে যেতে দেবো না কোনোভাবে না শুনে। এই যে গান এবং আবৃত্তি, বর্তমানে আবৃত্তির একটি স্কুল আপনার আছে, সেটা কিভাবে যাত্রা হলো? হ্যাঁ, বোলপুর সংবেদ। আমি যখন নিজে আবৃত্তি চর্চা করতাম, আমি একটা কথা উল্লেখ করতেই হয়, আমার পড়াশোনার মাঝখানেই আমার বিয়ে হয়। মানে সম্পূর্ণভাবে পড়াশুনো শেষ করে চাকরি নিয়ে তারপরে বিয়ে, এটা হয়নি। সেই জন্য আমার চলাটা খুব সহজ ছিল না। তো আমি পড়তে পড়তেই আমার বিয়ে হয় এবং তারপরে আমি অনার্স কমপ্লিট করি, MA করি, SSC দিয়ে আমি চাকরি পাই, এইসব ব্যাপারগুলো ঘটে। পাশাপাশি আমি আবৃত্তি নিজে করতাম, কিন্তু এখন যে জায়গায় আমি করছি বা যতটা আমি খুশি, আমি এটাকে অনেকটাই মনে করছি। তো সেটা এই বোলপুর সংবেদটা হলো এইভাবে, কিছু কিছু মানুষজন তাদের ছোট বাচ্চাদের আমার কাছে নিয়ে আসতেন শেখানোর জন্য। তারা আমাকে বললেন যে একটা স্কুল করলে ভালো হয়, সিস্টেমেটিক ওয়েতে, হয়তো কোনো অনুষ্ঠান থাকলেও তখন শিখিয়ে দিলাম, এরম ব্যাপারটা চলছিল। তারপর ধারাবাহিকভাবে আমি শেখানো শুরু করলাম এবং মা বাবারা তাদের বাচ্চাদের নিয়ে আস্তে আস্তে এমনও হয়েছে যে মায়েরাও আমার কাছে আবৃত্তির চর্চার জন্য ভর্তি হওয়াই বলবো, কারণ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আমি ক্লাসের মতন তাদের নিই। আর বছরে সমস্ত অনুষ্ঠান আমাদের বোলপুর সংবেদের পক্ষ থেকে হয়ে থাকে, দোলের উৎসব হয়ে থাকে, বিজয়া সম্মেলনী হয়ে থাকে। সামনে যেগুলো মনে পড়ছে এটাই বলছি, 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, এই সমস্ত দিনগুলোতে আমাদের বাচ্চারা জানে, এই কবিতার মধ্যে দিয়ে তারা আবার সেই মহাপুরুষকেও চেনে, জানে। একটা সাংস্কৃতিক পরিমণ্ডল আমার বলয় আমার চারপাশে গড়ে উঠেছে। সেজন্য পরিবারের ভূমিকা তো অবশ্যই আছে। পরিবার আমাকে এই সাপোর্টটা দিয়েছে, তবে খুব সহজ করে, যেটা মানে না বললেই নয় যে কিছু সাংসারিক দায় দায়িত্ব তো মানুষের থাকে, সেটা থেকে পারিপার্শ্বিক মানুষজন সাহায্য করলেও মানে সেগুলোকে অতিক্রম করা যায় না, ওগুলো করে গুছিয়ে তারপর আমি জায়গাটায় আসতে পেরেছি। অবশ্যই এই কাজটা সম্ভবত মেয়েরাই পারে। আচ্ছা, আরেকটা জিনিস আমি শুনেছি যে আপনারা একটা পাশাপাশি বুটিকও চালান এবং অনেক মহিলা সেটার সঙ্গে যুক্ত। একদম। এই প্রসঙ্গে বলি যে আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং পজিটিভ বার্তা পরিবার মহিলা উদ্যোক্তাদের উদ্দেশ্যে অনেক রকম কাজ করে থাকি। তো আপনার এই যে জার্নি, সেটা যদি একটু শেয়ার করেন তাহলে আমাদের যারা মহিলা দর্শক আছে, যারা কিছু করতে চায়, তাদের একটু ইন্সপিরেশন আছে বা তারা সেই লক্ষ্যে পৌঁছাতে পারে। আমাদের যেটা হচ্ছে বুটিক শ্রী, সেটা মূলত শাড়ি দিয়ে শুরু হয়েছিল। শাড়ি দিয়েও বলবো না, পাশাপাশি অন্যান্য গার্মেন্টসও আমাদের তৈরি করা হতো। এমন অনেকজন আছেন যারা সেলাইটা শিখেছেন, কিন্তু তাদের যে যোগাযোগ, কোথায় তারা তাদের সেই গুণটাকে ব্যবহার করে আর্থিক ভাবে নিজেকে সক্ষম করতে পারবে বা উপার্জনের পথ পাবে, সেটা পাচ্ছিল না। এরম বেশ কয়েকজনকে আমি আমার এমনি যোগাযোগটা ঈশ্বরের কৃপায় বা যাই হোক, মানে মানুষের সঙ্গে আমার যোগাযোগটা অনেকখানি। সেটা আমার সাংস্কৃতিক পরিমণ্ডলের জন্য
আমি একটা স্কুলে শিক্ষকতা করি, সেই কারণেও, নানান কারণে, এবং আমি একটু মিশতে ভালোবাসি। এমন কোনো বার্তা যেটা মনে হয় যে পজিটিভ বার্তার যারা দর্শক আছে তাদেরকে আপনি দিতে চান? পজিটিভ বার্তা মানে আমি নিজের জীবনে বুঝেছি, মানে একটা সময় হয়েছিল আমার সংস্কৃতির ধারা আহ, থেমে গেছিল। থেমে গেছিল বলতে ওই নানা কারণে, এর জন্য কেউই দোষী না, মানে পরিস্থিতি বা যাই হোক, সাংসারিক দিক থেকে আমি আষ্টে পৃষ্ঠে বেঁধেছিলাম। আমার সন্তান, আমার বাড়ির লোকজন, আমার শ্বশুর বাড়ির লোকজন, আমাদের আত্মীয় স্বজন আসা যাওয়া, এই সব নানান কারণে আমি সেই সময়টা নিজেকে দিতে পারছিলাম না নিজের জন্য, আমার যে সংস্কৃতির ধারা বা শিক্ষার ধারাকে বয়ে নিয়ে যাওয়া। কিন্তু একটা জিনিস, হাল ছাড়লে হবে না, আমার লক্ষ্য কিন্তু স্থির থাকবে। আমি জানি, আমি তখনও মানে আজকে যেহেতু আমি খুব ভালোভাবে করতে পারছি, মানে আমি আর কি বললাম একটু আগে, আমি সন্তুষ্ট, সেই কারণে আমি মনে করি যে আমি যতটা করছি খুব ভালোভাবেই করতে পারছি। তো সেই ভালোভাবে করতে পারাতে আমি আসতে পেরেছি এই কারণেই, যখন আমি চর্চাটাকে এগিয়ে নিয়ে যেতে পারছিলাম না, কিন্তু আমি মনে মনে সেটাকে পোষণ করছিলাম যে আমি এটা করবই। মাঝপথে আমি থেমে যাইনি, আমার ভেতরে সেই প্রক্রিয়া চলছিল। আর যতটুকু সময় সুযোগ আসছিল, আমার মানে বাধ্যবাধকতার যে কাজ, সেইগুলো পরে যে একটুকু অবসর আসছিল, আমি তার ফাঁকে ফাঁকে পড়াশোনার ক্ষেত্রেও আমি তাই করেছি। যেমন আমি বলি, আমি বিয়ের পর পড়াশোনা করেছি বলে সকাল রাত্রিতে যে পড়াশোনার নির্দিষ্ট সময় থাকে স্টুডেন্টদের, আমার সেটা ছিল না। আমি বিকেলেও পড়েছি, আমি যখন সময় পেয়েছি, হয়তো রান্না করে যে সময় বার করেছি তখন পড়েছি। তো আমার মনে হয়, আমার কথা যারা শুনছেন, আমার মনে হয় ইচ্ছের থেকেও ইচ্ছের শক্তিটা, সেটাকে লালন করে যেতে হবে, সেটা নিজের মনে বয়ে নিয়ে যেতে হবে। আর হতাশা বা ভেঙে পড়াটা একদমই কোনো কাজের কথা নয়। আমি যদি মনে করি আমি একটা লক্ষ্যে পৌঁছবো, অবশ্যই পৌঁছতে পারবো, কোনো কিছুই অন্তরায় হতে পারে না। খুব খুব ভালো লাগলো কথা শুনে দিদি। আমি লাস্টে আমার এসে গেছি আমরা আমাদের অনুষ্ঠানের, আমি একটা গান শুনবো। আর আপনি যে কথাগুলো আজকে বললেন, আমার মনে হয় যে যারা ভাবছে যে বিয়ে হয়ে গেল মানে এবার আমার সংসার নিয়েই ব্যস্ত হয়ে পড়বো, তাদের প্রত্যেকের জন্য যে বার্তা আপনি দিলেন যে নিজের লক্ষ্যে স্থির রাখার, একদম। তো আশা রাখি দর্শকদের প্রত্যেকের এই কথাগুলো ভালো লাগবে। একটা গান শুনবো। আমারও মনে হয়। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা, জীবন যেন দিয়াহুতি, মুক্তি আসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলো।
ধন্যবাদ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমারও ভালো লাগলো। আপনারা আমাদের অনুষ্ঠান দেখলেন। পজিটিভ বার্তার এই বিকাশ টক শো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনারা শুনতে পান বিভিন্ন মানুষের জীবনের গল্প। আপনারা যে আসতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে 6295890660 এই নাম্বারে কল করতে পারেন, শোনাতে পারেন আপনার জীবনের কথা। ততদিন পর্যন্ত সকলে পজিটিভ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।